শুরু করছি আজকের সংবাদ। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কিছু প্রাইভেট চক্র, HMPV ভাইরাস আতঙ্কের মধ্যেই বিস্ফোরক দাবি মমতার। সিভিককে বাঁচানোর খেলা চলছে, আরজিকর কাণ্ডে ভয়ঙ্কর কথা শাসক কুণালের মুখেই। দিল্লির নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন, 5ই ফেব্রুয়ারি ভোট, 8 তারিখে ফল। মালদহে ভারত বাংলাদেশ সংঘাত কাঁটা তার তৈরিতে বাধা বিজেপির, অবস্থার অবনতির আশঙ্কা। সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলা, চূড়ান্ত হতাশ রাজ্য সরকারি কর্মচারীরা। এবার কতদিন অপেক্ষা? প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ গড়বে কেন্দ্র, ধন্যবাদ জানিয়ে মোদির সঙ্গে সাক্ষাৎ কন্যা শর্মিষ্ঠার। প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, বাংলাদেশের সেনাবাহিনীকে সবুজ সংকেত দিলেন ইউনূস। দানের টাকায় চলে যাচ্ছে অযোধ্যায়, কপিল মুনির আশ্রমের সংস্কার নিয়ে চিন্তিত মমতা। আসছি বিস্তারিত খবরে। প্রায় তিনটে বছর ধরে আতঙ্কের অপর নাম হয়ে উঠেছিল করোনা। HMPV সংক্রমণ দেখে অনেকেই প্রশ্ন করছেন, তাহলে কি সেই আতঙ্ক ফিরছে? উদ্বেগের কোনো কারণ কি নেই? এই আবহে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু প্রাইভেট চক্র আছে যারা টাকা কামানোর জন্য একটু জ্বর হলেই ভয় দেখিয়ে দিচ্ছে। সাংবাদিকদের সামনে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, কিছু চিন্তা করো না, চিন্তা করার কোনো কারণ নেই। যখন চিন্তা করার কারণ হবে আমরা বলে দেব। আমরা এখনো পর্যন্ত যেটা জেনেছি এটা মারাত্মক কিছু নয়, সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার বা আতঙ্ক ছড়ানোর কিছু নেই। পরিষ্কার একটা কথা বলি, কিছু প্রাইভেট চক্র আছে যারা টাকা কামানোর জন্য একটু জ্বর হলেই ভয় দেখাচ্ছে। আমি স্বাস্থ্যসাথী করেছি জনগণের সারা বছর তার পরিবারের খরচ করার জন্য। একটা জ্বরে 2 লাখ 3 লাখ টাকা নিয়ে নেবে, যার প্রয়োজন নেই, সেটা তো ঠিক নয়। 4 বছর আগে ঠিক এই জানুয়ারি মাসেই সামনে এসেছিল ভারতের প্রথম করোনা সংক্রমণের খবর। এবার কি আবার একবার সেই আশঙ্কা? বিশেষ করে বিদেশ ফেরতদের নিয়ে আশঙ্কা বাড়ছে। এখন HMPV ভাইরাস সংক্রমণ ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি ভাইরাল হয়েছে। গত 62 ঘন্টায় চীনে 71,566টি অ্যাক্টিভ কেস সামনে এসেছে। এই ভিডিওতে দাবি করা হয়েছে HMPV-তে মৃত্যুর হার 43%। যে তথ্য দেওয়া হচ্ছে তা কি আদৌ সত্যি নাকি ভয় দেখানোর কৌশল? যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য দপ্তর আশ্বস্ত করে বলেছে, আপাতত ভয়ের কোনো কারণ নেই। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ফিরে আসছি পরবর্তী খবরে। আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ারকে কি বাঁচানোর চেষ্টা করছেন কেউ? এই প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। রাজনৈতিক স্বার্থে তিলোত্তমার বাবা মাকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ তার। তবে কারণ নাম নিলেন না তিনি। গত 9ই আগস্ট আরজিকরের সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধার হয়। 24 ঘন্টার মধ্যে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। এরপর মামলা যায় সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটে অসন্তোষ প্রকাশ করেছেন তিলোত্তমার বাবা মা। একা সিভিক ভলেন্টিয়ার নয়, এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে বলে তারা অনুমান করছেন। তিলোত্তমার বাবা মার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়ে এদিন কুলান বলেন, আরজিকরের ঘটনা ভয়ঙ্কর, আমরা সবাই চাই দোষীর ফাঁসি হোক। মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলছেন মৃত্যুদণ্ড হোক। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে একজনকে ধরে। মৃতার বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সমবেদনা রেখেই বলছি, তারা কিছু লোকের কথায় ধারাবাহিকভাবে বিভ্রান্ত হয়েছেন। তারা সিবিআই চাই, সিবিআই আসলো। এবার সিবিআই তদন্ত, কলকাতা পুলিশ যাকে ধরেছে সেই ধরাটাকেই ন্যায্য বলেছে। তারা তা মানতে পারছেন না। যারা বলছেন বিচার চাই, বিচার চাই, বিচার তো আদালতে হচ্ছে। সুপ্রিম কোর্ট আবার নজরদারিও চালিয়েছে। শুনানির সময় তো পূর্ণ সুযোগ ছিল সুপ্রিম কোর্টে সবটা বলার। প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাই। দিল্লির বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আগামী 5ই ফেব্রুয়ারি এই দপ্তরেই নির্বাচন হতে চলেছে দিল্লির 70টি বিধানসভা কেন্দ্রে। ফল ঘোষণা হবে 8ই ফেব্রুয়ারি। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার মঙ্গলবার থেকেই আদর্শ আচরণবিধি চালু হয়ে গেল দিল্লিতে। মঙ্গলবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে জানান, আগামী 10ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 17 তারিখ, প্রত্যাহারের শেষ দিন 20 তারিখ। দিল্লিতে সাধারণত প্রথম দফাতে বিধানসভা নির্বাচন হয়ে থাকে। 5 বছর আগে 2020 সালে বিধানসভা নির্বাচনেও এক দফায় নির্বাচন হয়েছিল। নতুন ভোটার তালিকা অনুযায়ী দিল্লিতে মোট ভোটদাতার সংখ্যা 1,55,24,853 জন। এর মধ্যে মোট 13,033টি বুথ থাকবে বলে জানিয়েছে কমিশন।
দিল্লির বিধানসভা ভোটের লড়াই এবার মূলত ত্রিমুখী। টানা তৃতীয়বারের জন্য জয়ী হবার লক্ষ্যে ভোট ময়দানে নামা দিল্লির শাসক দল আম আদমি পার্টির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বিজেপি এবং কংগ্রেসের। গত বিধানসভা ভোটে ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ, মাত্র ৮টি আসনে জয়ী হয় বিজেপি। ১৯৯৮ থেকে ২০১৩ পর্যন্ত একটানা দিল্লির বিধানসভা ভোটে জয়ী হয়ে এসেছে কংগ্রেস। এবার দখলে আবার দিল্লি রাখতে চায় কংগ্রেস। লোকসভা ভোটে দিল্লিতে জোট করে লড়লেও বিধানসভা ভোটে আপের সঙ্গে জোট হয়নি। এছাড়াও এদিন কেজরিওয়ালের বাসভবনে বিপুল পরিমাণ খরচ সহ একাধিক অনিয়মের অভিযোগ তুলে প্রচারের সুর বেঁধে ফেলেছে বিজেপিও। ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলাদের মাসে আর্থিক অনুদান দেওয়া। দিল্লির ক্ষমতাসীন আপ সরকার তাদের মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা প্রকল্পে বর্তমানে 18 বছরের ঊর্ধ্বে মহিলাদের মাসে 1000 টাকা করে অনুদান দিয়ে থাকে। ক্ষমতায় ফিরলে এই অঙ্ক 2100 করা হবে। পাল্টা সোমবার কংগ্রেস ঘোষণা করেছে ওই অঙ্ক 2500 টাকায় করা হবে। এই ভিডিওটিতে আমরা 1000টি লাইক টার্গেট করেছি। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। মালদহে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো ঘিরে উত্তেজনা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাঁটাতার বসাতে গেলে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বাধা দেয় বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে সীমান্তে উত্তেজনা। আপাতত বিজেপির আপত্তি উড়িয়ে সীমান্তের এপারে কাঁটাতার বসানোর কাজ শুরু করেছে বিএসএফ। এই প্রসঙ্গে মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়া জানান, কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে, সমস্যা হয়েছিল, সমাধান করা হয়েছে। সোমবার মালদহের কালিয়াচক ৩ ব্লকের অন্তর্গত বাখরাবাদ পঞ্চায়েতের সীমান্তবর্তী এলাকায় কাঁটাতার বসানোর কাজ শুরু হয়। এলাকাটি বৈষ্ণবনগর থানার আওতাধীন। অভিযোগ কাজ শুরু হওয়ার পরেই বিজেপি আধিকারিকেরা দাবি করেন এলাকাটি বাংলাদেশের মধ্যে পড়ে। এখান থেকেই শুরু হয় বিতর্ক। দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী ওই অংশটি অরক্ষিত অবস্থায় পড়েছিল। বাংলাদেশের রাজশাহী জেলার শিবগঞ্জ থানার এলাকা অপর প্রান্তে। সরকারি নির্দেশ অনুযায়ী আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারবিহীন উন্মুক্ত স্থানে বেড়া দেওয়ার কাজ শুরু করা হয়। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং গত কয়েক মাসে একাধিক অনুপ্রবেশের ঘটনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ। মঙ্গলবার সকালে বিএসএফ এবং বিজিবি আধিকারিকদের মধ্যে বেশ কয়েকটি দফায় আলোচনা হয়। এলাকাটি ভারতের আওতাধীন, তাই সুরক্ষা এবং নিরাপত্তার প্রশ্নে কাঁটাতার বসানো প্রয়োজন। এই সূত্রে প্রশাসন সূত্রে খবর, আপাতত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের অপেক্ষা আরও বাড়ল। ফের 3 মাসের জন্য সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল চূড়ান্ত শুনানি। গোটা ঘটনায় হতাশ আন্দোলনকারী সরকারি কর্মীরা। ফের মার্চ মাসে সুপ্রিম কোর্টে মামলাটির শুনানির জন্য উঠবে। শেষবার জুলাই মাসে সুপ্রিম কোর্টে উঠেছিল ডিএ মামলা। তারপর ফের মামলাটির চূড়ান্ত শুনানি ছিল শীর্ষ আদালতে। রাজ্য সরকারি কর্মীদের আশা ছিল আজই চূড়ান্ত নির্দেশ দেবে শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায়ের এজলাসে মামলাটি ওঠে। বিকেল 3:30 নাগাদ মামলাটির শুনানির জন্য উঠলে রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী করুণা নন্দী বিচারপতির উদ্দেশ্যে বলেন, এর আগে 6টি আদালত এই মামলার কর্মীদের পক্ষে রায় দিয়েছে। শেষ পর্যন্ত শীর্ষ আদালত কি রায় দেয় উন্মুখ হয়ে রয়েছেন তারা। রাজ্য সরকারের পক্ষে মামলার সওয়াল করতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অভিষেক মানু সিংভি। যদিও বিচারপতি জানিয়ে দেন, যেহেতু আজ মামলার চূড়ান্ত শুনানি হওয়ার কথা, তাই দীর্ঘক্ষণ সওয়াল জবাব চলবে। আজ আর সেই দীর্ঘ সওয়াল জবাব করার মতন পর্যাপ্ত সময় পাওয়া যাবে না। সেই কারণে আবারও পিছিয়ে দেওয়া হলো মামলাটি। দিল্লির রাজঘাটে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ গড়বে কেন্দ্রীয় সরকার। এদিন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় নিজেই সমাজ মাধ্যমে এই খবর জানিয়েছেন। মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন তিনি। প্রসঙ্গত, কয়েকদিন আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুর পর তাঁর স্মৃতিসৌধ নির্মাণ ঘিরে বিতর্কের মাঝেই সরব হয়েছিলেন শর্মিষ্ঠা। কংগ্রেস নেতৃত্বকে নিশানা করে অভিযোগ করে বলেন, স্মৃতিসৌধ দূরে থাক, প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর পর শোক সভার আয়োজনের উদ্যোগও নেয়নি কংগ্রেস ওয়ার্কিং কমিটি। সমাজ মাধ্যমে শর্মিষ্ঠা লেখেন, বাবার স্মরণে সৌধ করার যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবথেকে আনন্দের বিষয়, এ বিষয়ে আমরা সরকারের কাছে কোনো তদবির করিনি। প্রধানমন্ত্রীর এই অপ্রত্যাশিত মহানুভবতা আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। শর্মিষ্ঠা আরও লেখেন, বাবা সবসময় বলতেন, প্রস্তাব না এলে নিজে থেকে চেয়ে রাষ্ট্রীয় সম্মান নেওয়া উচিত নয়। প্রধানমন্ত্রী যে বাবার স্মৃতি রক্ষায় তাকে এইভাবে সম্মান জানালেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তিনি প্রশংসা বা সমালোচনার ঊর্ধ্বে, কিন্তু তার মেয়ে হিসেবে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। 2020 সালের 31শে আগস্ট প্রয়াত হন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুর আগে 2019 সালে তাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়।
ভারতের সঙ্গে সম্পর্ক উত্তপ্ত হয়ে রয়েছে। লাগাতার ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে দেশের প্রাক্তন সেনা কর্তা থেকে শুরু করে কট্টরপন্থীরা। এই পরিস্থিতিতেই সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠানে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। সোমবার তিনি সেনাবাহিনীর পদাতিক ব্রিগেড গ্রুপের সামরিক মহড়া আয়োজন করা হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে উপস্থিত থেকে বাংলাদেশের স্থলসেনা, বায়ুসেনা এবং নৌবাহিনীর প্রধান কর্তাদের সামনে বক্তব্য রাখেন। তিনি বলেন, যদিও এটা বাস্তব নয়, মহড়া মাত্র, কিন্তু এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি বা প্রস্তুতি, যাতে আমরা প্রকৃত যুদ্ধে বিজয়ী হয়ে আসতে পারি। যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় যারা রয়েছেন প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হতে পারে, পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। সেনাবাহিনীর মহড়ায় গিয়ে মোহাম্মদ ইউনূস যুদ্ধ প্রস্তুতির কথা বলে আসলে দেশের তিন বাহিনীকে কোন ইঙ্গিত দিলেন তা নিয়ে জোর চর্চা। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা অথবা মৌলবাদী কট্টরপন্থী নেতারা প্রকাশ্যেই যেভাবে ভারতকে হুমকি দিচ্ছেন, তাতে ইউনূসের মন্তব্যে ইন্ধন জোগাল। আশ্রমের পাশের জায়গাটা আমাদের টাকা দিয়ে কংক্রিট করেন, তাহলে ভালো হবে। দানের টাকা থেকেই সেই কাজ হোক। গঙ্গাসাগরে গিয়ে কপিল মুনির আশ্রমের দেখভালের দায়িত্বে থাকা লোকজনদের এই বার্তাই দিলেন মমতা। অযোধ্যায় যে টাকা যায় তার সামান্য আশ্রমের উন্নতির পিছনে খরচের পরামর্শও দেন। যদিও মমতার এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর। এদিন গঙ্গাসাগর থেকে মমতা বলেন, দুর্যোগের কারণে কপিল মুনির আশ্রমের কাছে কংক্রিটের সব রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যতটা সম্ভব আমরা সারিয়ে দিয়েছি। সরকারের তরফে রাখা প্রস্তাব প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, কপিল মুনি আশ্রমের কাছে আমরা একটা প্রস্তাব রেখেছিলাম। অনেক মানুষই অনেকে দান ধ্যান করেন, কিন্তু ওনাদের বেশিরভাগ টাকাটাই বাংলায় আসে না, চলে যায় অযোধ্যায়। কিন্তু টাকাটা প্রচুর, হাজার হাজার কোটি কোটি ওইখানে চলে যায়। পুণ্যার্থীরা আপনাদের দেয়, তার থেকে একটা অংশ 1 বছরের জন্য আপনারা যদি খরচ করেন তাহলে ভালো হয়। আপনারা যদি কপিল মুনির আশ্রমের পাশের জায়গাটা আপনাদের টাকা দিয়ে কংক্রিট করেন তাহলে ভালো হয়। তবে শুধু তাই নয়, পুলিশকেও এদিন একগুচ্ছ পরামর্শ দেন তিনি। বলেন, আমরা চাই মেলাটা প্রতিবারের মতো এবারও শান্তিপূর্ণভাবে হোক। পুলিশ প্রশাসন দিবারাত্র পরিশ্রম করে, স্থানীয় যুবক যুবতী এনজিওরাও করে। এগুলো মানবিকতার কাজ। স্থানীয় যুবক যুবতীদের ভলেন্টিয়ার্স হিসেবে কাজে লাগানো যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। তবে এ প্রসঙ্গে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের দাবি, আসলে রাজ্যের আর্থিক অবস্থা কতটা বেহাল এটা তারই প্রমাণ। এই মন্তব্যের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর সংকীর্ণ মানসিকতার পরিচয় সামনে উঠে এসেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। রাজ্যকে চালাতে রাজ্যবাসীর কাছেই এবার দানপাত্র নিয়ে আসবেন মুখ্যমন্ত্রী, এটা হয়তো তারই বহিঃপ্রকাশ। খবর শেষ হলো। ধন্যবাদ।